Good morning. Welcome to my channel Ultimate Physics Solution. আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের বন্ধু সায়ন সাহা আরও একবার তোমাদেরকে ওয়েলকাম করছি আমার এই চ্যানেলে। অনেক দিন পর, আবার প্রায় 2-3 দিন পর আবার আমরা নতুন ভিডিও নিয়ে, নতুন পড়াশোনার আলোচনা নিয়ে হাজির হলাম। আশা করি 2-3 দিন আমার কাছে অনেক ফোন এসছে যে দাদা ভিডিও বন্ধ কেন। তো কিছু কারণের জন্য বন্ধ ছিল, আজকের থেকে আবার চালু হয়ে গিয়েছে। তো নেক্সট ক্লাস থেকেই বোর্ডে হবে সব কিছু, আজকেরই লাস্ট খাতায়। তো আজকের ক্লাস 12-এর একটা পার্ট বাকি ছিল, দেখতেই পাচ্ছ, ক্যাপাসিটেন্স অ্যান্ড ক্যাপাসিটার এর পার্ট 3টা। পার্ট 1 হয়েছিল, পার্ট 2 হয়েছিল, এবার পার্ট 3টা বাকি আছে, সেই পার্ট 3টা হবে। তো ভিডিও শুরু করার আগে বিগত দিনের মতো প্রতিদিন যেটা বলি, মানে প্রত্যেকটা ভিডিওর শুরুতেই বলি যে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সবটাই বুঝতে পারবে। মাঝখানে স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝবে না, কারণ এটা এমনই একটা সাবজেক্ট, স্কিপ করার কোনো জায়গা নেই। স্কিপ করলে কিন্তু কনসেপ্ট অসম্পূর্ণ থেকে যাবে। আর যদি চ্যানেলে নতুন হও, সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি বন্ধু বান্ধব ভাই বোনদের মধ্যে অনেক শেয়ার করে দিও, যাতে এই লকডাউনের মতো পরিস্থিতিতে সবাই এটি থেকে কিছু হলেও সাহায্য নিতে পারে। তো চলো আজকে স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছ, ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিট্যান্স এর পার্ট 3 আজকেরই লাস্ট পার্ট হয়ে যাবে আজকেই। তো আমাদের যে ফার্স্ট আজকের টপিকটা, মানে ফার্স্ট যে পার্টটা আমরা আজকে করব, ক্যাপাসিটেন্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটার। তোমরা নিশ্চয়ই শুনেছো, মানে যারা ক্লাস 12-এ পড়ছে এবং হয়তো যারা জেইর জন্য প্রিপারেশান নিচ্ছ। তো ক্যাপাসিটেন্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটার, বাংলায় বললে সমান্তরাল পাথ ধারকের ধারকত্ব কী করে নির্ণয় করতে হয়। তো নামটা শুনেই বুঝতে পারছি সমান্তরাল পাথ, তার মানে হচ্ছে দুটো এমন প্লেট নিতে হবে যারা একে অন্যের সমান্তরাল। তো আমি এ আর বি দুটো প্লেট নিয়েছি যারা একে অন্যের সমান্তরাল। এদের মাঝখানটায় যে কোনো একটা মাধ্যম আমি রাখবো, ধরো কে, মানে বায়ু বায়ু রাখলাম, বা অথবা অন্য কোনো অন্তরক মাধ্যম, মানে ধরো কাঁচ, প্যারাফিন, অভ্র এটসেট্রা অন্য মাধ্যম আমি রাখলাম। রেখে যে সিস্টেমটা তৈরি হয় তাকেই প্যারালাল প্লেট ক্যাপাসিটার বলে। আর আমরা দেখেছিলাম একটা ধারক, একটা আদর্শ ধারক তখনই হয় যখন একটা ধারককে আহিত করা হয়, মানে তড়িৎ দেওয়া হয়, আর একটাকে ভূসংলগ্নস্থ করা থাকে। তো আমি সেখানে এই যে বি পাতটা, এই বি পাতকে আমি ভূ সংলগ্ন করে দিলাম। ক্লিয়ার? আর এই যে এ পাতকে আমি প্লাস কিউ আধান দিলাম। তো এ পাতকে আমি প্লাস কিউ আধান দিলাম, আর বি পাতকে আমি ভূসংলগ্ন করে দিলাম। ক্লিয়ার? এবার কি দেখব, দেখো আমি প্রত্যেকটা পাতেই এ আর বি এদের প্রত্যেকটারই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা পাতের ক্ষেত্রফল আলফা ধরলাম। এরও আলফা, এরও আলফা আলফা। এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে আমি ডি ধরলাম। এই এ থেকে বি, মানে ধরো এই এ বি যেটা, সেটাকে আমি ডি ধরেছি, যেটা এ বি। এবার যদি আমি এটাকে ডি ধরি, তাহলে দেখো, আর এই আমি একটু আগে বলেছিলাম এদের মাঝখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম আছে। তো তার পরাবৈদ্যুতিক ধ্রুবক তো আমরা কে জানি, কে হয় স্মল কে। হলো? এবার দেখো, যদি আমি এখানে আহিত করি, প্লাস প্লাস আধান এখানে আকৃষ্ট হবে, মানে এখানে আকৃষ্ট হবে। এবার যদি এখানে প্লাস প্লাস আকৃষ্ট হয়, তাহলে এর উল্টো সাইড এখানে তো মাইনাস মাইনাস হবে, মানে ডিউ টু এইটার জন্য, মানে এই প্লাস আধানটার জন্য এইখানটায় তো মাইনাস হবে, কারণ খুব কাছে আছে এরা। আর এর সাথে এর তো একটা প্রায় সংস্পর্শ থাকবে।
তো এ অন্যকে তো আবেশিতর মতো একটা করে, মানে সেই ম্যাগনেটিক প্রপার্টির একটা কথা হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স, তো সেই মিউচুয়াল ইন্ডাকটেন্সের মতো একে তড়িদাহিত করবে, যেহেতু এ প্লাস তো এর এদিকে মাইনাস আধানটা আহিত হবে। হ্যাঁ, এবার দেখো কি মানে এর এই বিয়ের ভিতরের প্রান্তে, মানে বিয়ের বাইরের প্রান্ত কিন্তু এইটা, এর কিন্তু যেখানে যা আধান থাকবে সব কিন্তু গ্রাউন্ড টেনে নেবে, এর ভিতরের প্রান্তে এটা হবে মাইনাস। ক্লিয়ার? এবার আমরা তলমাত্রিক ঘনত্ব, যদি এটা যেহেতু ক্ষেত্রফল আছে, তাহলে ক্ষেত্রফল থাকলে ক্ষেত্রফলের তলমাত্রিক ঘনত্ব কী হয়? সিগমা হয়। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? কিউ বাই আলফা, কারণ আমরা জানি তলমাত্রিক ঘনত্বকে লেখা যায় আধান বাই তার তলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি কিউ ইজ ইকুয়ালস টু সিগমা ইন্টু আলফা, কিউ ইজ ইকুয়ালস টু সিগমা। প্রত্যেকটা স্টেপ কিন্তু ইম্পর্টেন্ট, প্রতিটা স্টেপকে কিন্তু করে করে যাওয়াটা উচিত। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু সিগমা ইন্টু আলফা। এবার দেখো এদের মাঝখানে যখন একটা আধান কে হচ্ছে আর একটা ডিস্টেন্সও আছে, তার মানে কি এদের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। এই দুটো পাতের মধ্যে যেহেতু আধান আছে, আর আমরা আধান কি জানি, তড়িৎ ক্ষেত্র কখন সৃষ্টি হয়? এটা প্লাস এটা মাইনাসের এর মধ্যেই তো একটা ডিস্টেন্স জুড়ে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। অপর একটা আধানকে যেই আনবো সে যদি আকর্ষণ বল বা বিকর্ষণ বল অনুভব করে, তাহলেই বলবো যে অতটা দূরত্বের মধ্যে তড়িৎ ক্ষেত্র আছে। তাহলে এদের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, আর সেই তড়িৎ ক্ষেত্রের মানটা কি হবে? ই ইজ ইকুয়ালস টু, দেখো আমরা পড়েছিলাম বা আমি পড়িয়েছিলাম কুলম্বস থিওরেম। কুলম্বস থিওরেম যে কোনো একটা পরিবাহীর নিকটস্থ মানে খুব কাছের একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কি হয়? মানটা হয় হচ্ছে সিগমা বাই কে ইন্টু এপসাইলন নট। এটা আমি কিন্তু পড়িয়েছিলাম কুলম্বস থিওরেম। আমি এই জন্যই বলেছি এটা পুরো সেকেন্ড ক্লাসে ছিল আমার, ইলেকট্রিক ফিল্ড পার্ট 2। কেউ যদি না দেখে থাকো ওই পার্টটা আরেকবার দেখে নিও, কারণ আমি এই জন্য বলি একটা ভিডিওর সাথে কিন্তু আরেকটা ভিডিও লিঙ্ক থাকে, কিছু না দেখলে কিন্তু আর ফিজিক্স এমনই একটা সাবজেক্ট পুরো কিন্তু মাথার ওপর থেকে যাবে যদি না দেখো। তো যাই হোক, তাহলে ই ইজ ইকুয়ালস টু সিগমা বাই কে এপসাইলন নট। তাহলে যদি এইটা হয়ে থাকে, এটা আমরা এর মানটা এখন আমরা সিগমা টিগমার মান কিছু বসাবো না, এর মানটা। আর এর দিক কোথায় হবে? অল টাইম প্লাস থেকে মাইনাসের দিকেই হয়। এর দিক এই রকমই হবে, একটু বাইরে হলে একটু বেঁকে আসবে, এরকমই থাকবে। আর আমরা কি জানি, যেদিকে ইলেকট্রিক ফিল্ডের দিক হয় তার উল্টো দিকে, মানে আমি ইলেকট্রিক ফিল্ডের দিক হচ্ছে এ থেকে বিতে, এবার আমাকে একটা একক ধনাত্মক আধানকে বি থেকে এতে নিয়ে যেতে হবে, আর বি থেকে একে নিয়ে যেতে তাহলে কি করতে হবে? সরি, ভি মানে আমাকে একটা বিভব কি হবে না, যদি বি থেকে এতে আমি একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যাই, একটা একক ধনাত্মক, যদি একটা আমি একক ধনাত্মক আধানকে বি থেকে এতে নিয়ে যাই, যদি আমি একটা একক ধনাত্মক আধানকে বি থেকে এতে নিয়ে যাই, তাহলে এটা হবে। এবার কি হবে সেইটা দেখ, আমরা একক ধনাত্মক আধানের যদি কৃতকার্য মানে আমাকে তো একটা কার্য করতে হবে, সেই কার্যটা কত না একক ধনাত্মক আধানের ওপর যে বলটা আমি অ্যাপ্লাই করছি ইনটু যে সরণটা আমার হচ্ছে, আর একক ধনাত্মক আধানের ওপর যে বল ওটাই তো আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হিসেবে জানি। একক ধনাত্মক আধানের উপর যে বলটা হয় সেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জানি, তো ওটাকে আমরা ই লিখতে পারি। তাহলে ই ইন্টু এখানে সরণ কত, এখান থেকে এইটুকু, তাহলে এই ডিস্টেন্সটা কত, এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ডি, তাহলে ই ইন্টু ডি। এবার যদি ই ইন্টু ডি, তাহলে এটা ভি ইজ ইকুয়ালস টু ই ইন্টু ডি। তাহলে আলটিমেটলি ভি ইজ ইকুয়ালস টু কী আছে, ই এর মান কি সিগমা বাই কাপ্পা ইন্টু এপসাইলন নট, আর ইন্টু ডি থাকছে এটা। তা আমরা এখান থেকে কিন্তু ভি এর মানটা পেয়ে গেলাম। এবার আমাকে কি আনতে হবে? ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার। তাহলে ক্যাপাসিটেন্স আনতে হবে, দেন সি আনতে হবে। তো সি ইজ ইকুয়ালস টু আমরা কী জানি? কিউ বাই ভি। এইটা আশা করি সবাই জানে। তো সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে এখান থেকে সি ইজ ইকুয়ালস টু কী হয়? কিউ এর মান কি সিগমা ইন্টু আলফা,
বাই ভি এর মান হচ্ছে সিগমা ইন্টু ডি বাই কাপ্পা ইন্টু এপসাইলন নট। সিগমা সিগমা কেটে যায়, তাহলে আলটিমেটলি এখান থেকে সি ইজ ইকুয়ালস টু থাকে হচ্ছে, দেখো কেটা এটা ওপরে ওঠে, তাহলে কি থাকে কে এপসাইলন নট আলফা বাই ডি, কে এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে এইটাই কিন্তু হচ্ছে সমান্তরাল পাথ ধারকের ধারকত্ব। ক্লিয়ার? এবার দেখো খুব ভালো করে, এগুলো হচ্ছে বিশেষ ক্ষেত্র। এইখান থেকে কিন্তু যেইতে কোশ্চেন আসে, এখান থেকে এখন এইচএস কিন্তু এরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে, সিবিএসসি বলো, আমাদের ডাব্লিউবি বোর্ড বলো, আর যাই বলো, কোশ্চেন কিন্তু এখন স্ট্যান্ডার্ড করে। কী প্রশ্ন আসবে এগুলো কিন্তু আগে আসতো যে প্যারাল প্লেটের ক্যাপাসিট্যান্স বার করো, অঙ্ক করতো। এখন যদি প্রশ্ন শর্টে যেহেতু আসে, এখানে দেখো দুটো আছে, তার জন্য এখানে কি আসলো একটা। যদি বাই চান্স এখানে যদি এনখানা থাকতো, মানে আমার এখানে তো আমি এটাকে 1 × সামথিং করতেই পারি, কারণ এটা ধ্রুবক, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, আর এখানে এটাও ধ্রুবক। তাহলে এখানে আমি দুটোর জন্য 1 × এটা করতেই পারি। এরকম যদি তিনটে থাকতো, তাহলে এখান থেকে কী হতো দেখতে, 2 × এটা হতো। তাহলে যদি এরকম এনখানা থাকতো, ধরো এন নাম্বার অফ প্লেট যদি হতো, তাহলে সি এর মান কী হতো, তাহলে সি এর মান হতো হচ্ছে n-1 কে এপসাইলন নট আলফা বাই ডি, n-1 কে এপসাইলন নট আলফা বাই ডি। এটা কিন্তু এক্সামে মাঝে মধ্যে কিন্তু আসতে পারে বা আসে, যে যদি এনখানা থাকতো, এখানে তো দুটোর জন্য একটা, এনখানা থাকলে কী হতো। এবার দেখো এখান থেকে কি আমরা করতে পারি, কিছু বিশেষ ক্ষেত্র সি থেকেই ধরি। এই যে সি প্যারালাল প্লেটের ক্ষেত্রে সি কিন্তু প্রপোর্শনাল হয় 1/d। সি কিন্তু প্রপোর্শনাল 1/d, যত ডি কমবে সি এর মান কিন্তু বাড়বে। 1 2 কি হয়, সি প্রপোর্শনাল হচ্ছে আলফা, পাতের ক্ষেত্রফল যত বাড়বে তত কিন্তু সি বাড়বে। আর লাস্ট হচ্ছে সি প্রপোর্শনালস টু কে, কে এর মান মানে ওদের মধ্যবর্তী যত বেশি পরাবৈদ্যুতিক মাধ্যম, মানে যত বেশি মান বিশিষ্ট পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা হবে, সি এর মানও কিন্তু তত বাড়বে। ক্লিয়ার? তো আশা করি বোঝা উচিত। দেখো এইবার আমরা তো এটা পড়লাম যে এখানে একটাই মাত্র পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকলে ক্যাপাসিটেন্সটা কী হয়। যদি এইটার মধ্যে মানে প্লেট দুটোই থাক এ আর বি, যদি এটার মধ্যেই দুটো পার্ট থাকে, ধরো এইটার মধ্যেই দুটো পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে, তখন কি হবে, এক্সামে কিন্তু এটা আসে। এইটা হচ্ছে তার ছবি। দেখো সেই পাথ এ বি কিন্তু একই আছে, এদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু দেখো ডি একই আছে। আমি শুধু যোগ করে কি দিয়েছি, যে এটা দুটো পরাবৈদ্যুতিক ধ্রুবক, একটা K1 একটা K2। K2টা আছে হচ্ছে বি থেকে টি অবধি, তাহলে K1টা কত থাকবে, দেখো এখান থেকে এটা হচ্ছে ডি, আর এখান থেকে এটা হচ্ছে টি, তাহলে এখান থেকে এটা কত, T-T। তাহলে K1 আছে হচ্ছে D-T অবধি, আর K2 আছে হচ্ছে টি পর্যন্ত। বাকি কিন্তু দেখো এটার সাথে এটা কিন্তু সবই একই, কোনো কিন্তু চেঞ্জ নেই, শুধু পরাবৈদ্যুতিক মাধ্যমটা দুটো আমি করে দিয়েছি। তাহলে এইবার এর আমি ক্যাপাসিটেন্স বার করব, খুবই ইজি, কিচ্ছু না। দেখো তাহলে এর জন্য একটা আলাদা E1 আসবে, আর এর জন্য একটা আলাদা, আমি ওটাকে E2 ধরলাম আসবে, কারণ যেহেতু ওখানে একটাই ছিল তার জন্য একটাই আসছিলো, কিন্তু এখানে তো একটা K1 একটা K2, তাহলে এর জন্য একটা আসবে, এর জন্য একটা আসবে। তো এর জন্য কত আসবে না, এর জন্য আসবে হচ্ছে অ্যাকর্ডিং টু কুলম্বস থিওরাম, সিগমা। দেখো তলমাত্রিক ঘনত্ব সবই একই আছে, ক্ষেত্রফল সবই একই আছে, শুধু চেঞ্জ হয়েছে শুধু এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা। তাহলে সিগমা বাই কে এপসাইলন নট থাকে শুধু এখানে, তাহলে কে হবে K1 × এপসাইলন নট, আর E2টা কী হবে সিগমা বাই K2 × এপসাইলন নট। বাকি কিন্তু সবই এক থাকবে, সিগমা বাই K1 × এপসাইলন নট আর সিগমা বাই K2 × এপসাইলন নট। এটা কিন্তু ই এর মান আমি পেয়ে গেলাম। এবার দেখো
যদি পাতদ্বয়ের মধ্যে আমার বিভব পার্থক্য আনতে হয় তাহলে কী করতে হবে, আমাকে তো একটা আধানকে বি থেকে, দেখো এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের দিক তো এদিকেই থাকে, ইলেকট্রিক সব একই থাকবে, কোনো চেঞ্জ নেই, কিন্তু আধানকে আমাকে তো বি থেকে এতে আনতে হবে, একটা একক ধনাত্মক আধানকে। তাহলে ওটাই কী ছিল, ওটাই একটাই মাধ্যম ছিল, শুধু কে দিয়ে গুণ করে হয়ে যাচ্ছিল। এটাই তো দুটো আছে, তাহলে আধানকে আমাকে আগে বি থেকে, এই যে টি দূরত্বটা আছে, তাহলে বি আগে এই অবধি আনতে হবে টি এর পর, আবার তারপর এখান থেকে আবার ডে মাইনাস টি দূরত্ব অতিক্রম করাতে হবে। তাহলে আমি কি করব, একবার ই টু ইন্টু এইটা করবো, আর একবার ই ওয়ান ইন্টু এটা করবো, কারণ আমরা তো তাই দেখলাম এতক্ষণ আগে ভি ইজুগালস টু কী ছিল, ই ইন্টু ডি। তাহলে এখানে ই মানে একবার একবার তখন আমি ই টু দেবো, তখন ডি এর জায়গায় এখানে হবে টি, আর যখন আমি ই ওয়ান দেবো তখন এখানে ডি এর জায়গায় হবে হচ্ছে ডি মাইনাস টি। বাকি কিন্তু সবই এক থাকবে, কোনো কিছু কিন্তু চেঞ্জ নেই। তাহলে আমি একটু ওই পেজে গিয়ে করছি। দেখো যদি আমি ভিটা করি তাহলে ভি ওয়ান আমি এক্ষুনি কী বললাম, যে আগে যদি আমি ই ওয়ান ধরি তাহলে ই ওয়ান ইন্টু হবে হচ্ছে ডি মাইনাস টি, প্লাস যদি আমি ই টু ধরি তাহলে এইটার সাথে হবে হচ্ছে টি। তাই তো ছিল, এই দেখো যদি ই টু ধরি তাহলে এইটার সাথে হবে ইন্টু টি, আর যদি আমি ই ওয়ান ধরি তাহলে এইটার সাথে হবে হচ্ছে ডি মাইনাস টি। তাহলে আমি সেটাই একটু করছি এখানে। তাহলে দেখো ই ওয়ানের জায়গায় আমি কী লিখতে পারি, সিগমা বাই কে ওয়ান ইন্টু এপসাইলন নট আর ইন্টু ডি মাইনাস টি, প্লাস সিগমা বাই কে টু ইন্টু এপসাইলন নট ইন্টু এখানে টি। তাহলে এখান থেকে আলটিমেটলি কী দেখো, সিগমা বাই এপসাইলন নট কমন যায়, তাহলে কি হয় ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস টি বাই কে টু। এটা কিন্তু ভি এর মান আমরা পেয়ে গেলাম। এবার তাহলে আলটিমেটলি সি ইজুগালস টু কী হবে, সি ইজুগালস টু আমরা জানি কিউ বাই ভি, আর কিউ মানেই হচ্ছে সিগমা ইন্টু আলফা, কে মানেই হচ্ছে সিগমা ইন্টু আলফা। এটা তো ক্লিয়ার। এবার যখন সিগমা ইন্টু আলফা হচ্ছে, আর এখানে এটা কি হয়, বাই ভিটা এখানে কত, সিগমা বাই এপসাইলন নট ইন্টু ডি মাইনাস টি বাই কে ওয়ান প্লাস টি বাই কে টু। তা দেখো সিগমা সিগমা যায় কেটে, এইটা ওপরে ওঠে, তাহলে কি হয় এপসাইলন নট আলফা বাই ডি মাইনাস টি ইন্টু কে ওয়ান প্লাস টি বাই কে টু। ক্লিয়ার? তো এইটাই কিন্তু আসছে আমার, যখন দুটো আলাদা আলাদা পরাবৈদ্যুতিক মাধ্যম থাকবে তখন এদের ধারকত্বটা কি হবে। ক্লিয়ার? দেখো এবার আমরা আসছি হচ্ছে ক্যাপাসিটি অফ স্পেরিক্যাল ক্যাপাসিটার, গোলীয় ধারকের ধারকত্ব। এইটা আমি দেখলাম, মানে লাস্ট আমি 1-2 বছর ধরেই দেখছি, নতুন যে ক্লাস 12-এর বইটা হয়, তুমি বাংলা মিডিয়াম ধরো বা ইংলিশ মিডিয়াম ধরো, যে দুয়ারি মজুমদার মাইতির যে বইটা হয় সেটাই কিন্তু এইটা দিচ্ছে না। বাট যখন আমরা করেছি সেটা কিন্তু ছিল, বা এটা কিন্তু এক্সামে আসে, যেইতে কিন্তু এখান থেকেও কোশ্চেন আসে, যা তুমি নিট বলো যাই বলো, ফিজিক্সের ক্যাপাসিটারের কোশ্চেন কিন্তু এখান থেকে কিন্তু দেয়। তো সেটা আমরা থাকুক বা না থাকুক, এক্সাম এইচএসেও কিন্তু এটা আছে, সেটা একটু দেখে নেওয়াটা ভালো। তো দেখো কি বলছে, ক্যাপাসিটি অফ এ স্পেরিক্যাল ক্যাপাসিটার, গোলীয় ধারকের ধারকত্ব। গোলীয় ধারক, দেখো এখানে দুটো সরি ধারক মানে আমি কি বলেছিলাম, যে একটাকে আমি আধান দেব, আর আরেকটাকে আমি ভূসংলগ্নস্থ মানে গ্রাউন্ডেড করবো, সেটাই হয় হচ্ছে একটা আদর্শ ধারক। তো ঠিক সেটাই এইটার ক্ষেত্রে আমি ভিতরের যে গোলকটা আছে যার ব্যাসার্ধ হচ্ছে এই R1, সেটাকে আমি প্লাস কিউ আধান দিয়েছি। এই দেখো এখানে আছে, এটা ভিতরের জায়গা নেই বলে আমি এখানে দিয়েছি লিখে, আমি প্লাস কিউ আধান দিলাম। আর বাইরের যে গোলকটা আছে সেটাকে আমি ভূসংলগ্ন করলাম, বাইরের গোলকটাকে আমি গ্রাউন্ডেড করে দিলাম। এবার দেখো সেই বাইরের গোলকটার ব্যাসার্ধ হচ্ছে R2। এটা ভালো করে মনে রাখতে হবে, দুটো গোলককেই কিন্তু সেম সেন্টার হতে হবে, মানে দুটো গোলকের সেন্টারই কিন্তু সেম হতে হবে। তাহলে ভিতরেরটার ব্যাসার্ধ R1, বাইরেরটার R2। এবার দেখো বাইরেরটার তো কোনো, আমি কি আনতে চাইবো, আমাকে আনতে হবে ধারকত্ব, তা আমাকে আনতে হবে হচ্ছে সি। সি ইজুগালস আমরা কী জানি, কিউ বাই ভি। কিউটা আমরা এমনিও জানি, আমাকে শুধু ভিটা আনতে হবে, ভিটা আনতে হবে।
আর ভি আমি জানি যে আমাকে যদি ভিটা বার করতে আমি শিখে যাই তাহলে আমি সি এমনি পেয়ে যাবো। এবার দেখো ভি এখানে কিন্তু দুজনেরই হওয়া উচিত ছিল, বাইরেরটারও ভিতরেরটারও, কিন্তু বাইরেরটা যেহেতু গ্রাউন্ডের আছে মানে মাটির সাথে সংলগ্ন, ওর বিভব শূন্য, অবশ্যই শূন্য হয়ে যায়। তাহলে একমাত্র বিভব যা হবে এই এ, মানে এইটাকে আমি যদি ভিতরেরটাকে যদি আমি এ নাম দিই, বাইরেরটাকে যদি বি নাম দিই, তাহলে শুধু সরি শুধু এটার জন্যই যে বিভবটা হবে সেটাই হবে আমার টোটাল সিস্টেমটার জন্য বিভব। তাহলে টোটাল সিস্টেমের বিভব মানেই হচ্ছে শুধু ভিতরের গোলকের বিভব। ক্লিয়ার? এবার দেখো ভিতরের গোলকের বিভব কিন্তু ওর শুধু একার আধানে হবে না, ওকে ভিতরে আমি প্লাস কিউ আধান দিচ্ছি, তার ওর ওই প্লাস কিউ আধানের জন্য তো একটা বিভব হবেই, প্লাস কী হবে ওই ভিতরের গোলককে প্লাস কিউ আধানে দেওয়ার জন্য বাইরের যে গোলকটা আছে তার ভিতরের প্রান্তে কিন্তু একটা দেখো মাইনাস কিউ কিন্তু একটা আধান থাকছে, মাইনাস কিউ কিন্তু একটা আধান আহিত হচ্ছে বাইরের গোলকটা ভিতরের প্রান্তে। তাহলে এই যে ভিটা হবে, এই ভিটা হবে হচ্ছে এই যে এ গোলক তার যে আধানটা কিউয়ের জন্য, প্লাস কী হবে যে বি গোলক তার যে ভিতরের প্রান্তে যে কিউ আধানটা আকৃষ্ট হচ্ছিল তার জন্য। তাহলে আলটিমেটলি ভিটা হবে কত? তো আলটিমেটলি ভিটা হবে হচ্ছে যে কোনো একটা গোলকের বিভব কী হয় এটা আমরা পড়েছি, যে কোনো একটা গোলকের বিভব হয় হচ্ছে যদি আমরা এসআইতে ধরি 1/4 কে এপসাইলেন ইন্টু কিউ বাই তার ব্যাসার্ধ হয় মানে ডিস্টেন্স, তো এখানে R1, এটা হচ্ছে যে কোনো গোলকের হয়। আর যেহেতু বাইরেরটা একটা আক্রান্ত মানে একটা আবিষ্ট হচ্ছে, তাহলে ওটা কী হয় আলটিমেটলি বিয়োগ হয়ে যায়, কারণ কিছুটা তো ওখানে যায়, তাহলে ওটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে এটাও তো একটা গোলক, তাহলে এটা হবে কি 1/4 কে এপসাইলেন ইন্টু Q/R2, Q/R2। তাহলে এখান থেকে আমরা দেখো Q/4 কে এপসাইলেন নট কমন চলে যায়, যদি কমন যায় তাহলে কী থাকে 1/R1 মাইনাস 1/R2, তাহলে 1/R1 মাইনাস 1/R2, তাহলে আমরা ভি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কী পাবো, সি ইজুকালস টু কি Q/V, কিউটা কি কিউই থাকে এখানে Q/4 কে ইন্টু এপসাইলেন নট 1/R1 মাইনাস 1/R2, কিউ কিউ কেটে গেল, কী থাকলো 4 কে এপসাইলেন নট বাই 1/R1 মাইনাস 1/R2। তাহলে এই কিন্তু হলো আমার গোলীয় ধারকের ধারকত্ব যখন ভিতরের গোলকটাকে আমি আধান দিলাম আর বাইরের গোলকটাকে আমি ভূমির সাথে যুক্ত করে রাখলাম। ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে। দেখো এইবার হচ্ছে কেস 2। তোমাদের মনে প্রশ্ন আসা উচিত ছিল যে দাদা এটা তো আমরা পড়লাম যে যখন গোলক বিটা আহিত হয়ে গেল মানে সরি পৃথিবীর সাথে যুক্ত, যদি গোলক এইটা হয় তো তখন কী হবে? তো আমি সেই প্রশ্ন নিয়ে হাজির যে গোলক এ এখন আহিত সরি ভূমির সাথে যুক্ত, আর বিকে আমি সেই প্লাস কিউ আধানটা দিলাম। এবার দেখো বি এর আধানটা একটু ভাগ হয়ে গেছে Q1 আর Q2, কেন? এটা তো বি, তাহলে এর বাইরে কি আছে? এর বাইরে পৃথিবী আছে, তো পৃথিবীর আমরা গোলককে কী ধরি? জিরো ধরি, কারণ আমরা ধরে নিই যে পৃথিবী হচ্ছে ভূসংলগ্নস্থ, তাই পৃথিবীর গোলককে আমরা জিরো ধরি। তাহলে ওখানে একটা ভূসংলগ্নস্থ, এখানে ভূসংলগ্নস্থ, আর এখানে একটা গোলক, তাহলে এর জন্য একটা ধারক হচ্ছে, আবার এর ভিতরেও একটা ভূসংলগ্নস্থ একটা আছে, তাহলে এর জন্য একটা ধারক হচ্ছে, তাই এর আধানটা ভাগ হয়ে যায়, কিছুটা বাইরের পৃষ্ঠে থাকে কিছুটা ভিতরের পৃষ্ঠে থাকে, কারণ ভিতরে একটা মাটির সাথে যুক্ত গোলক আছে তার জন্য একটা আধান থাকবে, আর বাইরে পৃথিবী আছে তার জন্য একটা আধান থাকবে। কিন্তু আগেরটার ক্ষেত্রে তাই ছিল না, কারণ আগেরটা শুধু ভিতরেই ছিল, তাই ওর বাইরে শুধু একটাই ছিল, তাই জন্য ওর আধান একটাই হয়েছিল। কিন্তু এর তো বাইরে একটা ভিতরে একটা, তাই এর আধানটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম, বাইরেরটাকে Q1 দিলাম, ভিতরেরটাকে Q2 দিলাম। এটাই হচ্ছে জাস্ট প্র্যাকটিক্যাল কথা, আর কিচ্ছু নেই। এবার দেখো
বাইরেরটা তো কিউ ওয়ান দিচ্ছে, এর জন্য আর কেউ আবিষ্ট হচ্ছে না, কিন্তু ভিতরের প্রান্তে যে কিউ টুটা হচ্ছে, এই কিউ টু এর জন্য কিন্তু ভিতরের গোলকটা যে মানে যে এ গোলকটা আছে, মানে যেটা মাটির সাথে যুক্ত, সেই এ গোলকের বাইরের পৃষ্ঠে কিন্তু একটা কিউ টু আধান আহিত হচ্ছে। কেন হচ্ছে দেখো, যে বড় গোলকটা বি, তার ভিতরের পৃষ্ঠে মানে এই দিকটায় কি আধান ছিল, প্লাস কিউ টু। তাহলে এর যদি এখানে প্লাস কিউ টু থাকে, তাহলে এর তো এইখানে মাইনাস কিউ টু আসবে, আমরা তো এটা এক্ষুনি এখানে দেখলাম। এর যদি বাইরে এখানে প্লাস কিউ টু থাকে, এর তো এখানে মাইনাস কিউ টু আসবেই, তো সেই জন্য হচ্ছে। তাহলে এখানে দেখো, আমি কিউ ইজিকল টু এটা কিন্তু পেয়ে গেলাম, আর ভিতরের যে এ গোলক তার আধান কত, মাইনাস কিউ টু কিন্তু। তাহলে এখানে কিন্তু দেখো দুটো গোলকের কিন্তু বিভব আমরা পাবো। আমি ফার্স্টে যদি বি গোলকের ক্ষেত্রে বিভবটা বার করি, কি পাবো না, বি গোলকের জন্য আমি ওটাকে যদি ভি বি ধরি, ওটা পাবো হচ্ছে আমি বি এর যে নিজস্ব আধান কিউ, তার জন্য একটা বিভব। তাহলে ওটা কী হবে, কিউ বাই ফোর পাই কে কে ইন্টু এপসাইলন নট, এটা পাবো। প্লাস কি পাবো না, প্লাস পাবো হচ্ছে এ এ গোলকের যে ভিতরের আধান আছে তার জন্য। তাহলে এ গোলকের কত আছে, মাইনাস কিউ টু। তাহলে মাইনাস কিউ টু বাই ফোর পাই কে এপসাইলন নট ইন্টু আর ওয়ান, সরি এখানে একটা আর টু দিতে আমি ভুলে গেছিলাম। তাহলে এখান থেকে কি হবে দেখো, ওয়ান বাই ফোর পাই কে ইন্টু এপসাইলন নট, পুরো টোটালি কে কিন্তু কমন চলে যায়। যদি কমন যায় চলে, কি থাকে, কিউ বাই আর টু মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কিউ টু বাই আর ওয়ান। এটা কিন্তু হয় হচ্ছে বি গোলকের বিভব। এবার যদি এ গোলকের বিভবটা আমি ধরি, এ গোলকের বিভব কী হবে, ওটাকে আমরা ভি এ ধরছি। তাহলে ভি এ ইজ ইকুয়ালস টু কী হয়, এ গোলকের নিজস্ব আধানের জন্য একটা বিভব হবে, আর তার সাথে বি গোলকটা আছে তার জন্য একটা আধান হবে। তাহলে এ গোলকের নিজস্ব আধান কত, মাইনাস কিউ টু। তাহলে মাইনাস কিউ টু বাই ফোর পাই কে এপসাইলন নট ইন্টু আর ওয়ান, প্লাস বি গোলকের আধান কত না, বি গোলকের আধান হচ্ছে ক্যাপিটাল কিউ, যেহেতু এইটা ক্যাপিটাল কিউ বাই ফোর পাই কে এপসাইলন নট ইন্টু আর টু, এটা আসলো। তাহলে দেখো আমি এখান থেকে কি লিখতে পারি, আমি এখান থেকে লিখতেই পারি যে, দেখো এবার তাহলে এইটা আসছিল। এবার তাহলে আমি ভি এজ ইকুয়ালস টু তো এইটা পেয়ে গেলাম, কিন্তু আমরা কি জানি, যেসব গোলক বা যাদের গোলক মানে মাটির সাথে যুক্ত থাকে, তাদের বিভব কী হয়, বিভবটা কিন্তু জিরো হয়ে যায়। আর তাহলে ভি এ ইজ ইকুয়ালস টু কী না, ভি এ ইজ ইকুয়ালস টু হচ্ছে জিরো। যদি ভি এ ইজ ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এইটা ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে যদি এইটা ইজ ইকুয়ালস টু জিরো হয়, তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, দেখো ফোর পাই কে এপসাইলন নট পুরো বাদ চলে যায়। তাহলে কী থাকে, কিউ বাই আর টু থাকে পড়ে, মাইনাস কিউ টু বাই আর ওয়ান পড়ে থাকে, এটা ইজ ইকুয়ালস টু জিরো হয়। তাহলে এখান থেকে আমরা যদি লিখতে চাই, সরি কিউ টু বাই, তাহলে এখান থেকে আমরা কার মান আনবো না, কিউ বাই আর টু ইজ ইকুয়ালস টু হচ্ছে কিউ টু বাই আর ওয়ান। তাহলে এখান থেকে কিউ টু ইজ ইকুয়ালস টু কী হয়, কিউ টু ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে কিউ ইজ ইন্টু আর ওয়ান বাই আর টু, কিউ ইন্টু আর ওয়ান বাই আর টু। তাহলে এই যে কিউ টুর মান, সেটা আমি এই কিউ টুতে বসিয়ে দেবো। কেন করছি এগুলো, কারণ করছি যে যাতে আমি এখান থেকে একটা আলটিমেটলি একটাই ভি পাই, আর একটাই ভি পাই, আর একটাই আধান যেন সব একই আধান থাকে, একই ডিস্টেন্স থাকে। যদি দুটো তিনটে থাকে, আমাকে অঙ্ক করার সময় দুটো তিনটে ডেটা লাগবে, তার জন্য আমরা একটাই করছি। তাহলে কিউ টুর মানটা যদি ওখানে বসাই, তাহলে ভি এ ইজ ইকুয়ালস টু কী আসবে, কী ছিল, ওয়ান বাই ফোর পাই কে এপসাইলন নট ইন্টু কিউ বাই আর টু মাইনাস কিউ টু বাই আর টু। তাহলে কিউ টুর জায়গায় আমি এখানে কিউ ইন্টু আর ওয়ান বাই আর টু লিখবো, আর এখানে একটা আর টু ছিল, তাহলে আর টু স্কোয়ার হয়ে যাবে।
তাহলে যদি এখান থেকে হয় তাহলে আলটিমেটলি কী থাকে, তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে, যদি আমি লিখি কিউ বাই 4 পাই কে এপসিলন নট, আমি কমন নিচ্ছি, যদি কমন নিয়ে নিই তাহলে কী থাকবে এখান থেকে 1/r2 মাইনাস r1/r2 স্কোয়ার, বা তুমি এখান থেকে r2 একটা কমন নিতে পারো, নিয়ে এটাও তুমি করতে পারো, নো প্রবলেম। তাহলে আমি ভি পেয়ে গেলাম, তাহলে সি কী পাবো, সি ইজুয়ালস টু কী হয়, কিউ বাই ভি, সি ইজুয়ালস টু কিউ বাই ভি, কি কিউটা কেউই থাক, আর ভি এখানে কত, কিউ/4 পাই কে এপসাইলন নট ইন্টু 1/r2 মাইনাস r1/r2 স্কোয়ার, কিউ কিউ কেটে যায়, তাহলে আলটিমেটলি সি ইজুয়ালস টু কী আসে, 4 পাই কে ইন্টু এপসাইলন নট বাই 1/r2 মাইনাস r1/r2 স্কোয়ার, r1/r2 স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার তো? এইটাকে যদি একটুখানি তোমরা সিম্পলিফাই করো, দেখো কি আসবে, 4 পাই কে ইন্টু এপসাইলন নট, তলায় এলসিএম হয় r2 স্কোয়ার, তাহলে এখান থেকে কী হবে, r2 মাইনাস r1, এটা এলসিএম করলে এইটা আসে, তাহলে আলটিমেটলি সি ইজুয়ালস টু কী আসবে, 4 পাই কে এপসাইলন নট r2 স্কোয়ার বাই r2 মাইনাস r1, এটা এলসিএম করলে এটাই আসে। ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে। দেখো এবার আমরা করবো হচ্ছে এনার্জি ডেনসিটি ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। এনার্জি ডেনসিটি তার মানে হচ্ছে শক্তি ঘনত্ব। দেখো আমরা সমান্তরাল পাত ধারকের কী পেয়েছিলাম, যদি ক্ষেত্রফল আলফা ওদের মধ্যে ডিস্টেন্স ডি হয়, তাহলে আয়তন ইজিক্যালস টু কী হয়, আয়তন ভি ইজিক্যালস টু আমরা লিখতেই পারি আলফা ইন্টু ডি, কারণ আমরা কি জানি আয়তন মানে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে আয়তন, তাহলে এখানে ক্ষেত্রফল আর এটা ছিল ওদের মধ্যে উচ্চতা, তাহলে এটা আমার আয়তন পেয়ে গেলাম। আর ইটা কি পেয়েছিলাম, সরি ভিটা, ভি কি পেয়েছিলাম, ই ইন্টু ডি পেয়েছিলাম, ভি ইজুয়ালস টু ই ইন্টু ডি। আর আলটিমেটলি সিটা আমরা কি পেয়েছিলাম, সিটা পেয়েছিলাম আলটিমেটলি এপসাইলন নট আলফা বাই ডি, এটা কিন্তু আমরা পেয়েছিলাম, সি ইজুয়ালস টু এপসাইলন নট আলফা বাই সি। এবার দেখো আমরা আগের দিন দেখেছিলাম, মানে আগের ক্লাসটায় পার্ট 2-তে, কোনো ধারকে সঞ্চিত শক্তি ইউ সমান কী হয় না, হাফ সি ভি স্কোয়ার হয়, হাফ সি ভি স্কোয়ার, তাহলে হাফের জায়গায় হাফ, সি এর জায়গায় এপসাইলন নট আলফা বাই ডি, আর ভি স্কোয়ার মানে কি হয়ে যায়, ই স্কোয়ার বাই ডি, ই স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, তাহলে আলটিমেটলি আসে কি, আলটিমেটলি আসে হচ্ছে হাফ ই স্কোয়ার এপসাইলন নট আলফা ইন্টু ডি, এটা আসে হাফ এপসাইলন নট আই স্কোয়ার আলফা ইন্টু ডি, এটা তো আসে। এবার দেখো এটা হচ্ছে টোটাল শক্তি, টোটাল ধারকে সঞ্চিত শক্তি হচ্ছে হাফ ইন্টু ই স্কোয়ার এপসাইলন নট আলফা ইন্টু ডি। যদি বলে শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব মানেই হচ্ছে শক্তি বাই তার আয়তন, মানে একক আয়তনে কত হয়, তাহলে যদি শক্তি ঘনত্ব হয়, তোটাকে আমরা যদি স্মল ইউতে লিখি, তাহলে স্মল ইউ ইজিক্যালস টু কী হয়, এই যে হাফ ইন্টু ইন স্কোয়ার এপসাইলন নট আলফা ইন্টু ডি বাই কী হবে, তার আয়তন দিয়ে ভাগ হবে, আর আয়তন তো এটাই ছিল, তাহলে আয়তন দিয়ে যদি ভাগ হয় ডি ডি আলফা আলফা কেটে যায়, তাহলে শক্তি ঘনত্ব কী হয় না, হাফ ইন্টু ই জিরো স্কোয়ার ইন্টু এপসাইলন নট। এটা কিন্তু এক্সামে আসে, কোনো ধারকের শক্তি ঘনত্ব কত হয়, শক্তি ঘনত্ব কিন্তু এইটা হয়। ক্লিয়ার? এবার দেখো শক্তি ঘনত্বের একক আর মাত্রা অনেক সময় কিন্তু এক্সামে আছে, পাই টু পাই পড়া উচিত, কারণ যেটুকু পড়বে কমপ্লিট স্টাডি। শক্তি ঘনত্বের একক কী দেখো, আমরা শক্তি ঘনত্ব যেগুলো এক্ষুনি জানলাম যে আলটিমেটলি শক্তি বাইটা আয়তন, তাহলে শক্তির যদি আমরা একক মানে দ্যাট মিনস যদি ইউনিট ধরি, ইউনিটটা কী হয় না, ইউনিট হবে হচ্ছে যে শক্তির একক বাই তার আয়তনের একক, শক্তির একক বাই তার আয়তনের একক, শক্তির একক এসআইতে কি জুল, আর আয়তনের একক কি মিটার কিউব, তাহলে আলটিমেটলি কী হয় জুল ইন্টু মিটার মাইনাস 3, এটা হচ্ছে শক্তির এসআই একক। এবার যদি মাত্রা ধরি, মাত্রা কি না, শক্তির মাত্রা বাই আয়তনের মাত্রা, শক্তির মাত্রা কী হয়, শক্তির মানেই হচ্ছে
আমাকে কার্য করতে হবে। আর কার্য মানে হচ্ছে কি, বল ইন্টু সরণ। তাহলে বলের মাত্রা হচ্ছে mL t-2, আর সরণ মানে আবার একটা এল, তাহলে এল স্কোয়ার হয়ে যায়, বাই আয়তন মানে কি এল কিউব, তাহলে কি হয়ে যায় mL-3t-2। এইটা হচ্ছে আমার শক্তি ঘনত্বের মাত্রা। ক্লিয়ার? দেখো এবার হচ্ছে কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স। দেখো একটুখানি প্রবলেম হয়েছে, আমার খাতার পেজটা একটু শেষ হয়ে গিয়েছে, তাই জন্য আমি একটু ফাঁকা জায়গায় এটা করছি। যাই হোক, কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স, ক্যাপাসিটারের সমবায়। তো সমবায় আমরা ক্লাস 10-এই পড়েছি, এই রোধের দুটো হয়, একটা শ্রেণী একটা সমান্তরাল। তো এটা শ্রেণীতে কি হয়, শ্রেণীতে ধারকের কোনো, যদি খুব সিম্পলভাবে মনে রাখো, ধারকের শ্রেণী সমবায় এইটা হয়। আর শ্রেণী মানে কি, একটা প্রান্ত আর আরেকটার অন্য একটা প্রান্ত যোগ হয়। এই দেখো এর একটা প্রান্ত আর এর আরেকটা প্রান্ত যোগ হয়েছে, এর একটা প্রান্ত এর একটা প্রান্ত যোগ, কিন্তু কখনোই কিন্তু দুটো প্রান্ত একই হয় না। তো এটাকে বলে হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কী হয়, যেটা রোধের সমান্তরালে হয় সেটা কিন্তু ধারকের শ্রেণীতে হয়। তো যদি আমি টোটাল ধারকটার ধারকত্ব সি ধরি, তাহলে 1/c = কী হবে, এর যদি C1 এর C2 এর C3 হয়, তাহলে 1/c = 1/c1 + 1/c2 1/c3। এবার এখানে তিনটে আছে, যদি 4 8টা থাকে তো 1/cn অবধি চলবে। এইটা হচ্ছে শ্রেণী সমবায় ধারকের ধারকত্ব। এটা কিন্তু এই রোধের ক্ষেত্রে সমান্তরালে হতো, তো এরমভাবে কিন্তু মনে রাখতে পারো, যেটা রোধের সমান্তরাল সেটা কিন্তু ধারকের শ্রেণী। এবার দেখো, এবার হচ্ছে যদি প্যারালাল কম্বিনেশন, কি প্যারালাল মানে আমরা কি জানি না, দুটো প্রান্তই সেম থাকবে। তুমি দেখো এর এই প্রান্ত যা, এর এই প্রান্ত এখানে, আবার এই মাঝখানেরটার এর এই প্রান্ত যা, এরও এই প্রান্ত এখানে, আর এই লাস্টেরটার এর প্রথম প্রান্ত যেখানে, লাস্ট প্রান্ত ঠিক সেখানে। তার মানে সব ধারকের দুটো প্রান্ত সেম থাকে। তো সেই রকম হলে এটাকে আমরা প্যারালাল বলি। তো প্যারালালে ধারকের যেটা হয় সেটা রোধের কিন্তু সিরিজে হয়, শ্রেণীতে হয়। তাহলে এই রোধের সিরিজে কী হয়, R=R1 + R2 + R3। তো এইখানেও সেই রকম ধারকের যদি শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় হয়, তো যদি টোটাল ধারকটার ধারকত্ব সি হয়, আর এই একটা এটা C1 এর C2 এর C3 হয়, তাহলে C= হবে C1 + C2 + C Cn অবধি চলতে থাকবে। তো এটা আমি আর দেখালাম না, কারণ এটা এক্সামে এই থিওরি খুব বাচ্চাদের থিওরি আসে না, কিন্তু জাস্ট অঙ্ক কিন্তু এখান থেকে আসে, আমি জাস্ট শুধু কী হয় সেটাই কিন্তু আমি বলে দিলাম। ক্লিয়ার? তো এই আমাদের মোটামুটি আজকে থিওরি সব কমপ্লিট হয়ে গেল। এবার যেটা আজকে একটা প্রশ্ন, এটা এক্সামে আসে, যে কোনো একটা ধারকের গায়ে এত লেখা আছে, মানে 0.04 মাইক্রোফ্যারাড 220 ভোল্ট, এটা বলতে কী বোঝো? তো এইটা বলতে বোঝায় যে কোন, মানে যে ধারকের গায়ে লেখা আছে তার ধারকত্ব হচ্ছে এইটা 0.04 মাইক্রোফ্যারাড, আর এইটা থেকে ওই ধারক থেকে সর্বোচ্চ 220 ভোল্ট লাইন যেতে পারে। যদি 220 ভোল্টের ওপরে আমরা ভোল্টেজ দিয়ে দিই তাহলে ধারকটা নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? দেখো এটাই আজকে লাস্ট প্রশ্ন, যে এক্সামে এটা আসে, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেগুলোই আলোচনা করি। দেখো সব তো আলোচনা করা সম্ভব নয়, তো বাট যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আমি আলোচনা করছি। এক্সামে এটা আসে যে 1 ফ্যারাড ধারকত্বের পরিবাহী তৈরি করা সম্ভব নয় কেন? তো কেন সেটা আমরা দেখি। দেখো 1 ফ্যারাড ধারকত্ব আমি ধরলাম সেই পরিবাহীটা হচ্ছে গোলাকার। তো যদি গোলাকার হয় তার ধারকত্ব কী আমরা জানি, যে যদি আমি এসআইতে ধরি, এসআইতে কী হয় না 4πε0 × R হয়। তাহলে যে ধারকত্বটা বানাবো, মানে যে ধারকটা বানাবো তার ব্যাসার্ধ কী হবে, R= হবে হচ্ছে C/4πε0, C/4πε0। ক্লিয়ার? এবার দেখো সি এর মান কত, সি এর মান হচ্ছে 1, সি এর মান 1, আর 4πε0, 4πε0 এর মান কত, 1/9 × 10⁹, এটা কত মিটার। তো যদি এটা ওপরে ওঠে কী থাকে, তাহলে আর এর মান কী হয়ে যায়, 9 × 10⁹ মিটার। দেখো যদি আমি 1 ফ্যারাডের ধারকত্ব বানাতে চাই, তাহলে এর ব্যাসার্ধ হতে হবে 9 × 10⁹, যা পৃথিবীর ব্যাসার্ধের থেকেও
কয়েক হাজার গুণ বেশি। কারণ পৃথিবীর ব্যাসার্ধ আমরা কী জানি, 6.4 ইন্টু 10⁶ মিটার। তো 10⁶ মিটার, এখানে 10⁹ মিটার। তাই পৃথিবীর ব্যাসার্ধের থেকেও আমাকে বড় বানাতে হবে, যা বাস্তব পক্ষে সম্ভব নয়। তাই 1 ফ্যারাড ধারকত্ব বিশিষ্ট পরিবাহী তৈরি কখনোই সম্ভব নয়। ক্লিয়ার? তো এই ছিল আজকের আমাদের পড়া। তো মোটামুটি আমরা ক্যাপাসিট্যান্স এবং ক্যাপাসিটার কমপ্লিট করে ফেললাম। তো আমরা ক্লাস 12-এর ইউনিট 1টা কিন্তু কমপ্লিট করে ফেললাম। ইউনিট 1 2 মানে দ্যাট মিনস যেটা ইলেকট্রোস্ট্যাটিক হয়, মানে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এবং ধারকত্ব, এই 3টে পার্ট কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। তো আশা করি সবাই মোটামুটি বুঝেছো। তো যদি বুঝে থাকো বা যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে যেও, কারণ এই লাইকটাই ইন্সপায়ার করে আরও ভিডিও বানাতে। তো লাইক করো, বন্ধুবান্ধব ভাই বোন সবার মধ্যে শেয়ার করো, এবং যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে গিয়ে একটু টিংটং করে দিও অল নোটিফিকেশানটা। আর এর পরেও আমি আসছি নেক্সট ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি। এরপর থেকে হয়তো কারেন্ট ইলেকট্রিসিটি স্টার্ট হবে। তো আশা করি ভালো লেগেছে। নেক্সট দিন আবার দেখা হচ্ছে। তত দিনের জন্য ভালো থেকো, সাবধানে থেকো। গুড বাই।